গুড মর্নিং ছাত্রছাত্রীরা। দেখো, এর আগে তোমাদের 3 ডাইমেনশন জিওমেট্রির ওপর আমি দুটো ক্লাস দিয়েছিলাম। তো আজকে 3 নম্বর ক্লাসটি হবে। তো এখানে আজকে 3 নম্বর ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সরলরেখা সম্পর্কিত যে চ্যাপ্টারটি আছে সেটি নিয়ে এখানে আলোচনা করব। তো তোমাদের 3 ডাইমেনশন জিওমেট্রিতে সরলরেখা সংক্রান্ত মূলত 3টি ফর্মুলা আছে, অর্থাৎ মূলত 2 রকমভাবে শর্ত দেওয়া থাকতে পারে, তার উপর বেস করে তোমাকে একটা সরলরেখার সমীকরণ বানাতে হতে পারে, আর তাছাড়া অন্য আরেকটি শর্ত এখানে আছে। তো সেগুলো আলোচনা করব এবং তার সাথে সাথে সেগুলোর উপর নির্ভর করে কিছু অঙ্ক বা কিছু উদাহরণ করে দেওয়া হবে। তো প্রথমে তোমাদের যেটা আছে, প্রথম যে শর্তটা আছে এখানে সেটা হচ্ছে, মনে করো তোমাকে কোনো একটি নির্দিষ্ট সরলরেখার উপরিস্থিত একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে দিল এবং ওই সরলরেখাটির দিক অনুপাতগুলি বলে দিল। এই দুটো জিনিস, অর্থাৎ সরলরেখার উপরিস্থিত একটি নির্দিষ্ট বিন্দু এবং সরলরেখাটির দিক অনুপাত, এই দুটো জিনিস যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে কিভাবে সরলরেখার সমীকরণ নির্ণয় করবে তার জন্য হচ্ছে প্রথম যে সূত্রটা তোমাদের দেওয়া আছে সেটাতে বলা আছে যে ধরি সরলরেখার দিক অনুপাতগুলি হলো a, b, c এবং সরলরেখার উপরিস্থিত একটি নির্দিষ্ট বিন্দু x1, y1, z1, এই দুটো জিনিস মনে করো দেওয়া আছে। এই দুটো জিনিসকে ব্যবহার করে আমি কিভাবে সরলরেখার সমীকরণটি তৈরি করব। এক্ষেত্রে সরলরেখাটির সমীকরণ হবে কি হবে না, দেখো কি কি দেওয়া আছে। x1, y1, z1 হচ্ছে একটা বিন্দু, আর abc হচ্ছে দিক অনুপাত বা ডাইরেকশন রেশিও। সেক্ষেত্রে সমীকরণটি হবে x minus x1 divided by a is equal to y minus y1 divided by b is equal to z minus z1 divided by c। এটা হবে ওই সরলরেখাটির নির্ণেয় সমীকরণ। অর্থাৎ এই দুটো জিনিস যদি দিয়ে দেয় তাহলে সেখান থেকে যদি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলে সেক্ষেত্রে এইটা হচ্ছে তার সূত্র। এই আকারটাই হচ্ছে সরলরেখাটির সমীকরণ। এবং এই ধরনের কোনো একটা 3 ডাইমেনশন জিওমেট্রিতে একটা সরলরেখার সমীকরণ এই আকারে যদি দেখতে হয়, এই টাইপটাকে বলা হয় সিমেট্রিক ফর্ম বা প্রতিসম আকার। বা সরলরেখার সমীকরণের প্রতিসম রূপ, সিমেট্রিক ফর্ম বা প্রতিসম রূপ। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে এবিসি হচ্ছে দিক অনুপাত, আর x1, y1, z1 হচ্ছে ওই সরলরেখার উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু। সেটা হতে পারে -1, 2, 3, হতে পারে 5, 0, -7 ইত্যাদি। তাহলে এই দুটো জিনিস দেওয়া থাকলে এইভাবে সরলরেখার সমীকরণ তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে 2 নম্বর যে সূত্রটি এই অনুশীলনীতে আছে সেটা হচ্ছে যে, ধরি সরলরেখার উপরিস্থিত দুটি নির্দিষ্ট বিন্দু x1, y1, z1 এবং x2, y2, z2। দেখো, প্রথমটাতে ছিল দিক অনুপাত দেওয়া ছিল আর সরলরেখার উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া ছিল। আর 2 নম্বর শর্ত যেটা বলছে এখানে কি দেওয়া থাকতে পারে
দিক অনুপাত দেওয়া নেই, তার পরিবর্তে কি আছে, সরলরেখার উপরে অবস্থিত দুটি নির্দিষ্ট বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তাই যদি হয় সেক্ষেত্রে সরলরেখার সমীকরণ বা প্রতিসম আকারের যে সমীকরণটি কিরকম দেখতে হবে না, x minus x1 divided by x2 minus x1 is equal to y minus y1 divided by y2 minus y1 is equal to z minus z1 divided by z2 minus z1। আবার বলি, সরলরেখার উপরে দুটো নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে x1 y1 z1 এবং x2 y2 z2। সেক্ষেত্রে সরলরেখার সমীকরণের প্রতিসম রূপটি বা সিমেট্রিক ফর্মটি কিরকম হবে, x minus x1 divided by x2 minus x1 is equal to y minus y1 divided by y2 minus y1 is equal to z minus z1 divided by z2 minus z1। এক্ষেত্রে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এখানে x minus x1 y minus y1 z minus z1 নিয়েছি, সেটা তুমি চাইলে x minus x2 y minus y2 z minus z2 নিতে পারো, একই জিনিস হবে। আবার নিচে x2 minus x1 y2 minus y1 z2 minus z1 নেওয়া হয়েছে, ওটা আমি অর্ডারটা চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ x1 minus x2 y1 minus y2 z1 minus z2। কিন্তু যে অর্ডারে লিখবো প্রতিটার ক্ষেত্রে x y z তিনটির ক্ষেত্রেই কিন্তু একই অর্ডারে লিখতে হবে, 1 minus 2 1 minus 2 1 minus 2 বা 2 minus 1 2 minus 1 2 minus 2 2 minus 1। ঠিক আছে, তাহলে এটা গেল আরেকটা টাইপ। আর 3 নম্বর যেটা আছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে ধরো x1 y1 z1 comma x2 y2 z2 comma x3 y3 z3, এই তিনটি বিন্দু সমরেখা হওয়ার শর্ত। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে এই তিনটি বিন্দু সমরেখা হওয়ার শর্ত, সেটা কি হবে। দেখো 2 নম্বর আমরা যেটা করেছি লিখেছি সেটা হচ্ছে দুটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা। আর এখানে আমি তিনটি বিন্দুর কথা বলা আছে x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3। এখন এই যে প্রথম দুটো বিন্দু, এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। তাহলে এই তিনটি বিন্দু সমরেখা হতে গেলে কি করতে হবে না, এই যে 3 নম্বর বিন্দুটা অর্থাৎ x3 y3 z3 এটা কোথায় থাকবে না, এই সরলরেখার উপর থাকবে। তাহলে শর্তটা কি হবে না, এই সরলরেখার সমীকরণে x y z এর জায়গায় আমি যদি x3 y3 z3 বসিয়ে দিই তাহলে এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমার শর্তটা দাঁড়াবে x3 minus x1 by x2 minus x1 is equal to y3 minus y1 by y2 minus y1 is equal to z3 minus z1 by z2 minus z1। এটাই হচ্ছে আমার নির্ণয় শর্ত। কিসের শর্ত না, তিনটি প্রদত্ত বিন্দু সমরেখা হওয়ার শর্ত। ঠিক আছে, তো এই অনুশীলনীর ক্ষেত্রে মূলত এই তিনটে ফর্মুলার কথা বলা আছে। এবার এদের ওপর বেস করে কিছু অঙ্ক আমি এখানে আলোচনা করে দিচ্ছি। আচ্ছা দেখো, তাহলে এখানে প্রথমে আমি দুটি অঙ্ক টুকেছি, তার মধ্যে 1 নম্বর অঙ্কটি বিস্তারিত লেখা আছে, 2 নম্বরটি কিন্তু শর্টে লিখেছি। 2 নম্বরটা আমি পরে আসছি। প্রথম অঙ্কটা যেটা বলেছে যে কোনো সরলরেখার কার্তেশীয় সমীকরণ 3x plus 2 is equal to 5y minus 4 is equal to 3 minus z। সরলরেখাটি যে বিন্দুগামী তার স্থানাঙ্ক এবং দিক অনুপাত সমূহ নির্ণয় করো এবং সরলরেখার সমীকরণটিকে প্রতিসম আকারে সাজাও বা লেখো। আবার বলছি, কোন সরলরেখার কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে, দু রকম সমীকরণ হয়, একটা কার্তেশীয় সমীকরণ আর একটা ভেক্টর সমীকরণ। ভেক্টরটা যেহেতু তোমাদের এবারে আসন্ন উচ্চ মাধ্যমিকের সিলেবাসের থেকে ওটাকে বাদ দেওয়া হয়েছে, সেই জন্য সেটি এখানে আলোচিত হচ্ছে না। তো যে সরলরেখার কার্তেশীয় সমীকরণ 3x plus 2 is equal to 5y minus 4 is equal to 3 minus z, সেই সরলরেখাটি যে বিন্দুগামী তার স্থানাঙ্ক এবং
দিক অনুপাত নির্ণয় করতে বলেছে এবং সরলরেখার সমীকরণটিকে প্রতিসম আকারে সাজাতে বলেছে। এক্ষেত্রে বলি যে তিনটি সূত্রের কথা বলা হলো এর আগে, তার মধ্যে প্রথম সূত্রটিতে ছিল যে কোনো একটি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুগামী যদি হয় এবং সরলরেখাটির দিক অনুপাতগুলি যদি দেওয়া থাকে, তাহলে তার প্রতিসম আকারের সমীকরণটা হয় x minus x1 by a is equal to y minus y1 by b is equal to z minus z1 by c। এটা হয় তার প্রতিসম আকার। তাহলে আমাকে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই অংশটাকে আমাকে এই প্রতিসম আকারেই সাজাতে হবে। সেটার জন্য কি করতে হবে না, তোমরা যখন সলভ করবে এই অঙ্কটা, প্রথমে তোমাদেরকে উল্লেখ করতে হবে যে যেহেতু ত্রিমাত্রিক দেশে সরলরেখার প্রতিসম আকারের সমীকরণে x, y এবং z এর সহগ এক হয়। দেখো প্রতিসম আকারের যে সমীকরণের জেনারেল ফর্ম যেটা, সেখানে x এর সহগ এক, y এর সহগ এক, z এর সহগ এক। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমেই বলতে হবে যে যেহেতু ত্রিমাত্রিক দেশে সরলরেখার প্রতিসম আকারের সমীকরণে x, y এবং z এর সহগ এক হয়, সুতরাং প্রদত্ত সমীকরণটিকে সাজিয়ে পাই বলে প্রথমে আছে 3x plus 2, তাহলে 3টা কমন নেব, x plus 2/3 is equal to 5y minus 4, তাহলে y এর সহগ এক করতে গেলে 5 কমন নিলাম, y minus 4/5 is equal to minus z আছে, তাহলে minus 1 কমন নাও, তাহলে z minus 3 বা এবার দেখো এখানে 3 গুণ আছে, এখানে 5 গুণ আছে, এখানে -1 গুণ আছে, তাহলে আমি এদের লসাগু 15 দিয়ে আমি ভাগ করতে পারি। তাহলে 15 দিয়ে ভাগ করলে হবে x plus 2/3 divided by 5 is equal to y minus 4/5 divided by 3 is equal to z minus 3 divided by minus 15। যেহেতু তিনটাকে 15 দিয়ে ভাগ করেছি, 15 দিয়ে ভাগ করেছি, তাহলে 3 কে 15 দিয়ে ডিভাইড করলে নিচে 5, 5 কে 15 দিয়ে ডিভাইড করলে নিচে 3, -1 কে 15 দিয়ে ডিভাইড করায় -15। তাহলে এটাকে আরেকটু ভালো করে সাজালে তাহলে x minus 2/3 divided by 5 is equal to y minus 4/5 divided by 3 is equal to z minus 3 divided by -15। তাহলে আমার অঙ্কটাতে যা যা প্রশ্ন ছিল, লাস্টেরটা প্রথমে হয়ে গেল সমীকরণটিকে প্রতিসম আকারে সাজাও, তাহলে এটা হয়ে গেল প্রতিসম আকারে সাজানো। সরলরেখাটি যে বিন্দুগামী তার স্থানাঙ্ক নির্ণয় করো। কোন বিন্দুগামী, তার বিন্দুটির স্থানাঙ্ক কত হবে না, এই যে এখান থেকে পেয়ে যাচ্ছ দেখো -2/3, 4/5, 3, এটা হচ্ছে নির্ণয় বিন্দু স্থানাঙ্ক। আর হচ্ছে দিক অনুপাত কত হবে, দিক অনুপাত হবে 5, 3, -15। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যান্সার। এবার আসা যাক দ্বিতীয় অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটা সংক্ষেপে লেখা আছে, শুধু সমীকরণটাই লেখা আছে, বাকি ভাষা কিন্তু একই রকম। তাহলে আগেরটাতে কিছু সংখ্যা দিয়েছিল, এখানে a b c d দিয়ে আছে, সেই জন্যই এটা আলাদা করে করে দিচ্ছি আরেকটা, কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো অঙ্ক একই। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, 2 নম্বরটার ক্ষেত্রে দেখো, আচ্ছা এটা মুছেই দিচ্ছি, 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো, যদি এটাকে ওই আগের মতোই সাজাও, তাহলে x minus c is equal to by বা x minus c divided by b is equal to y। আরেকটা সমীকরণ থেকে পাবে z minus d is equal to ay বা z minus d by a is equal to y। তাহলে দুটো মিলে কি হবে, x minus c by b is equal to y minus 0 by 1 is equal to z minus d by a। তাহলে এটা হচ্ছে আমার প্রতিসম আকার। আর নির্দিষ্ট বিন্দুটা কি হবে, c, 0, d, যে বিন্দুগামী সরলরেখা সেটা স্থানাঙ্ক হবে c, 0, d। আর দিক অনুপাত কি কি হবে, b, 1,
এ। ঠিক আছে, এই হলো 2 এর অঙ্কটা। এবার আসি নেক্সট। তাহলে দেখো এরপর আর দুটো অঙ্ক আমি এখানে টুকেছি। তার মধ্যে নাম্বার 3 যেটা আছে, দেখো দুটি বিন্দু দেওয়া আছে 1, 2, -4 ও 4, -5, 2। এই বিন্দুদ্বয় সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো এটা দেখো, আমি যখন ফর্মুলাগুলো প্রথমে বললাম তার মধ্যে 2 নম্বর ফর্মুলা ছিল যে দুটি নির্দিষ্ট বিন্দু সংযোজক সরলরেখার সমীকরণ কি করে বার করতে হয়। তাহলে কোনো একটা সরলরেখার উপর দুটি বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে প্রথমে সরাসরি ফর্মুলায় বসাতে পারো, অথবা প্রথমে দিক অনুপাতগুলি বার করে নিতে পারো। কোনো একটা সরলরেখার উপরস্থ দুটি বিন্দু দেওয়া থাকলে তাদের এক্স ওয়াই জেড এর মধ্যে যে ডিফারেন্স, সেখান থেকেই দিক অনুপাতগুলি পাওয়া যায়। তাহলে প্রথমে যদি আমরা দিক অনুপাতগুলি বার করি, তাহলে কি হবে না, দিক অনুপাতগুলি হলো কি কি, 4 - 1, আমি ভেঙেই লিখে দিচ্ছি, 4 - 1, -5 - 2, 2 - -4, তাহলে কত হবে 3, -7, 6, এটা হবে 3, -7, 6। তাহলে সমীকরণটা কি হবে, সরলরেখার সমীকরণটা আমি যদি এই বিন্দুটাকে ধরি, তাহলে কি হবে, x - 1/3, y - 2/7, -7, আর z -4, মানে z + 4/6। এইটাই হবে নির্ণেয় সরলরেখাটির প্রতিসম আকারের সমীকরণ। ঠিক আছে, নেক্সট হচ্ছে 4 অঙ্কটা। দেখো এটা 3 হলো, 4 কিছুটা শর্ট কোশ্চেন টাইপের। কি বলা আছে, x - 5/2 = y - 6, y + 6/0 = z - 3/2। সরলরেখাটি কোন অক্ষের উপর লম্ব? আবার বলি, x - 5/2, y + 6/0, z - 3/2। সরলরেখাটি কোন অক্ষের উপর লম্ব? এটা কিভাবে করবে, দেখো এটা তো প্রতিসম আকার, সরলরেখার সমীকরণের এটা হচ্ছে আমার প্রতিসম আকার। তো এই প্রতিসম আকারে প্রতিটি অনুপাতের নিচে কি আছে, নিচে আছে দিক অনুপাত। এই দিক অনুপাতগুলি অ্যাকচুয়ালি দিক কোসাইনের সমানুপাতিক, তাই তো। তাহলে এর দিক অনুপাত হচ্ছে এবিসি। এবিসি এর মধ্যে বি এর মানটা দেখো 0। এই যে y + 6 এর নিচে আছে 0, তার মানে বিটা হচ্ছে 0। তাহলে বি যদি 0 হয়, হ্যাঁ, আর এবিসি যদি দিক অনুপাত হয়, তাহলে এর ডাইরেকশন কোসাইন বা দিক কোসাইন গুলো কি কি, এল, এম, এন। তার মানে আমার এমটা 0 হবে, যেহেতু বি 0, তাহলে এমও 0 হবে, কারণ বি আর এম পরস্পর সমানুপাতিক হয়। দিক অনুপাত আর দিক কোসাইন পরস্পর সমানুপাতিক। তাহলে বি যদি 0 হয়, তাহলে এমটাও 0 হবে। তাহলে এম 0 হওয়া মানে কি, দিক কোসাইন যদি এল, এম, এন হয়, তার মধ্যে এমটা 0 হওয়া মানে হলো ওই সরলরেখাটি ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করেছে, 90 ডিগ্রি কোণ করেছে। কেন না, cos 90 ডিগ্রি = 0। ঠিক আছে, আমি আবার রিপিট করি প্রথম থেকে, যে এটা তো সিমেট্রিক ফর্মে আছে। তার মধ্যে দেখতে পাচ্ছি এইখানে y + 6 এর নিচে আছে 0। তার মানে এর দিক অনুপাত যদি এ বি সি হয়, তাহলে বিটা হচ্ছে আমার 0। আবার আমরা জানি যে দিক অনুপাত আর দিক কোসাইন পরস্পর সমানুপাতিক হয়। তাহলে এবিসি হচ্ছে দিক অনুপাত আর এল, এম, এন হচ্ছে দিক কোসাইন। তাহলে বি আর এম হচ্ছে পরস্পর সমানুপাতিক। তাহলে বি যদি 0 হয়, তাহলে এমটাও 0 হবে। এম 0 হওয়া মানে সরলরেখাটি ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে। তাহলে সরলরেখাটি কোন অক্ষের উপর লম্ব, না তখন আমাকে বলতে হবে সরলরেখাটি ওয়াই অক্ষের উপর লম্ব। ঠিক আছে, বোঝা গেল। এটা একদম শর্ট কোশ্চেনের মতো 1 বা 2 নম্বরের অঙ্ক হিসেবে আসবে যদি আসে। তো এই হচ্ছে কয়েকটা টাইপ অফ প্রবলেম সরলরেখার চ্যাপ্টার থেকে। তোমাদের সরলরেখার অন্তর্গত খুব সামান্য জিনিসই আছে তোমাদের সিলেবাসে। এরপরে আছে প্লেন বা সমতল।
সেটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে।